মোবাইল স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায় আয়নীয় ও সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। আমি সৌরেন ভট্টাচার্য। আজ এখানে রাসায়নিক বন্ধন করতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে একটা মৌল কেন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করবে বা কেন করবে, বন্ডিংটা কী। এটা দেখতে গেলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী। আমরা পড়েছি যেটা আগেই। পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণী, যেটা মানে যাদের আমরা নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস বলছিলাম, তার মধ্যে কে কে ছিল? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এর মধ্যে হিলিয়ামটার একমাত্র বাইরের কক্ষপথে 2টো করে ইলেকট্রন, বাকি প্রত্যেকেরই বাইরের কক্ষপথে 8টা করে ইলেকট্রন আছে। তাহলে 8টা করে ইলেকট্রন থাকার ফলে এরা নিষ্ক্রিয়, মানে এরা অতিরিক্ত স্থায়ী হচ্ছে, এদের স্টেবিলিটি অনেক বেশি, খুবই স্থায়ী। এই জন্য এরা অন্য কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না, তাই তারা নিষ্ক্রিয়। তাহলে অন্যান্য মৌলগুলোও চেষ্টা করে এই স্থায়িত্ব অর্জন করতে। তার স্থায়িত্ব অর্জন করতে গেলে কি করতে হবে? তাদের বাইরের কক্ষপথে এরকম 8টা করে ইলেকট্রন পেতে হবে। তাহলে 8টা করে ইলেকট্রন পেলেই তবেই তারা স্থায়িত্ব পাবে। আর এটা পাওয়ার জন্যই তারা কেমিক্যাল বন্ডিং করে বা বন্ডিংয়ে অংশগ্রহণ করে। কীভাবে? না, মেনলি 3 ধরনের আমরা বিষয় দেখতে পাবো এই ক্ষেত্রে। এক ধরনের ক্ষেত্রে না মৌলগুলো কোনো মৌল ইলেকট্রন ডোনেট করছে, দিচ্ছে, অন্য কোনো মৌল সেই ইলেকট্রনটা গ্রহণ করছে, মানে একজন ছাড়লো অন্যজন গ্রহণ করলো, করে এক জাতীয় বন্ধন তৈরি হচ্ছে। এটা মেনলি স্থির তড়িৎ আকর্ষণের ফলে এই জাতীয় বন্ধন তৈরি হয়। এদের আমরা তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ বলে জানি। আরেক ধরনের যৌগ দেখতে পাবো এক্ষেত্রে, যারা কি করবে না মেনলি এক তড়িৎ ঋণাত্মকতা কাছাকাছি হয়, তাদেরই মেনলি এই জাতীয় যৌগ দেখতে পাওয়া যায়, যে যারা ইলেকট্রন জোড় ব্যবহার করে, নিজের একটা ইলেকট্রন অন্যের আর একটা ইলেকট্রন, বা নিজের দুটো অন্যের দুটো, এরা নিয়ে কি করে না এক বা একাধিক ইলেকট্রন জোড় তৈরি করে, মানে দুজনেই সমানভাবে ব্যবহার করে, এই জাতীয় যৌগও তৈরি করে। এদের আমরা বলি সমযোজী যৌগ। এটা হলো দ্বিতীয় টাইপ। আর থার্ড টাইপ একটা হয়, যেটা কি না যেখানে একটা মৌলই 2টো ইলেকট্রন ডোনেট করলো কাউকে, নিয়ে ওই 2টো ইলেকট্রনকেই 2টো মৌল দুজনেই ব্যবহার করছে, এই জাতীয় যৌগকে বলি আমরা অসমযোজী যৌগ। এই মেনলি 3টে ধরন হয়। আমরা মেনলি প্রথম 2টো ধরন এই ক্ষেত্রে পড়বো, এই চ্যাপ্টারে পড়বো, আয়নীয় ও সমযোজী বন্ধন, মানে আয়নীয় বন্ধন পড়বো ও সমযোজী বন্ধন পড়বো। তাহলে প্রথমে আমরা রাসায়নিক বন্ধনের ডেফিনেশনটা দেখি। রাসায়নিক বন্ধন কি বলছি না, একই বা বিভিন্ন মৌলে 2 বা ততোধিক পরমাণু যে আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন অণু, আয়ন বা যৌগ রূপে, যৌগটা বলতে পারি, অবস্থান করবে, সেই আকর্ষণ বলকে রাসায়নিক, এই বল কথাটা হবে না, রাসায়নিক বন্ধন বলবো। ওকে, তাহলে এটা হলো রাসায়নিক বন্ধন। একাধিক পরমাণু আকর্ষণ বলের প্রভাবে পরস্পর যুক্ত হয়ে হয় অণু তৈরি করছে, নালে আয়ন তৈরি করছে বা যৌগ তৈরি করে অবস্থান করছে, তাকে আমরা রাসায়নিক বন্ধন বলছি। ওকে, তাহলে এবার প্রথম যে ব্যাপারটা আয়নীয় যৌগ, যেটা আমি প্রথমে ব্যাখ্যা করলাম, বিষয়টা কি বলবো না, কোনো তড়িৎ ধনাত্মক মৌলের সর্ববহিস্থ কক্ষ থেকে বর্জিত ইলেকট্রন। তড়িৎ ধনাত্মক মৌল কারা? না ইলেকট্রোপজিটিভ বা মেটাল, যাদের আমরা মেটাল বা ধাতু বলেছি। পর্যায় সারণীটা ভাবলেই আমরা ধাতুর ধারণা স্পষ্ট হবে। পর্যায় সারণীর এস ব্লকে যারা ছিল তারা তীব্র তড়িৎ ধনাত্মক, এছাড়া ডি ব্লকে যারা, তারাও সব মেটাল, মানে তড়িৎ ধনাত্মক। এ ব্লকে যারা রয়েছে তারাও সব তড়িৎ ধনাত্মক, মানে ধাতু। আর পি ব্লকে যারা রয়েছে, পি ব্লকের গুলোর মধ্যে নিচের দিকে যারা, মানে পি ব্লকের একদম নিচের দিকে যারা রয়েছে, তারাও কিন্তু ধাতু ছিল। মাঝখানের গুলো, মানে যেটা দয়ের মতো দেখিয়েছিলাম দেখবে, তারা হচ্ছে নন মেটালয়েড, মানে ধাতু কল্প। আর ওপরের দিকে যারা রয়েছে একদম পি ব্লকের, মানে 13 থেকে 18 যে শ্রেণীটা, ওই শ্রেণীটার কথা বলছি, ওদের ওপরের দিকে যারা রয়েছে তারাই মেনলি নন মেটাল বা অধাতু, আর যাদের তড়িৎ ঋণাত্মকতা খুব বেশি হয়, যেটা আমরা এখানে পড়বো। দেখো, তড়িৎ সর্ববহিস্থ কক্ষ থেকে বর্জিত ইলেকট্রন কোনো তড়িৎ ঋণাত্মক মৌল। তড়িৎ ঋণাত্মক কাদের বলছি? যাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, মানে ওই নন মেটালগুলোরই ইলেকট্রোনেগেটিভিটি মেনলি বেশি হয়, গৃহীত হয়ে অ্যানায়ন তৈরি করে, মানে নন মেটালটা বা অধাতুটা অ্যানায়ন তৈরি করছে,
ধাতুটা ক্যাটায়ন তৈরি করছে। এবার ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণের ফলে গঠিত যৌগকে আমরা আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ বলছি। যেটাই আয়নীয় যৌগ সেটাই তড়িৎযোজী যৌগ, কনফিউজড হবে না। আচ্ছা, এখানে তাহলে কে কে তৈরি করছে? তার মানে যৌগ তৈরি করে কি? মেটাল আর নন মেটাল, এম আর নন মেটাল। হ্যাঁ, এই ব্যাপারটাই, এরাই মেনলি যৌগটা তৈরি করে। একটা মেটাল হতে হবে, অন্য আর একটা বা একাধিক নন মেটাল মিলে যে যৌগ তৈরি করবে তাকে আমরা তড়িৎযোজী যৌগ বলি। একটা ধাতু আর একটা অধাতু হতে হবে। দেখো এখানটাতে রয়েছে NaCl, Na ধাতু, ক্লোরিনটা অধাতু, CaO-তেও তাই, ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, আর লাস্টের MgCl2 ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। বিষয়টা পরের চিত্রটাতে আরও পরিষ্কার হবে। দেখো এখানে আয়নিক বন্ড, এখানে তৈরি হয়েছে কি? অ্যাটম এ, নিচে লিখে দেওয়াই হয়েছে মেটাল। অ্যাটম এটা হলো মেটাল, এর সব থেকে বাইরের কক্ষপথটা দেখানো হয়েছে, বাকি কক্ষপথগুলো দেখানো হয়নি। মেটালে একটা ইলেকট্রন রয়েছে। এবার ও ইলেকট্রনটা ডোনেট করছে বা ছেড়ে দিচ্ছে। ছেড়ে দিলে কি হবে না, বি ওই ইলেকট্রনটাকে ধরে নেবে। ইলেকট্রন যেটা ছেড়ে দিয়েছে সেই ইলেকট্রনটাকে বি ধরে নিয়েছে। বির বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন ছিল? 7টা ইলেকট্রন ছিল। দেখো কাউন্ট করো, 7টা ইলেকট্রন। তাহলে বি ওই ইলেকট্রনটা নিলে দেখো পরের ক্ষেত্রে ওই যেটা রেড কালারের ইলেকট্রন এর কাছ থেকে নিয়েছে সেটা বি এর কক্ষপথে ঢুকে গেছে, গিয়ে ওখানে 8টা ইলেকট্রন হয়ে গেছে। এর কাছে ইলেকট্রনের কমে গেছে, তাই জন্য এর মাথায় একটা ছোট একটা প্লাস সাইন দিয়েছি। আর এই এ প্লাস আর বি মাইনাস, এ আর বি এইভাবে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করেছে, করে যুক্ত হয়ে গিয়ে আয়নিক বন্ধন, আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড তৈরি করে ফেলেছে। এখানে সাইজ দেখো, এর সাইজটা ছোট হয়ে গেছে, বি এর সাইজটা, কারণ এর বাইরের কক্ষপথ তো আর নেই, ইলেকট্রন ছেড়ে বেরিয়ে গেছে। আর কিন্তু বি এর যা কক্ষপথ ছিল তাই রয়েছে, শুধু একটা ইলেকট্রন ওখানে অ্যাড হয়েছে। এক্ষেত্রে দেখা যায় যে যদি সমান সংখ্যক ইলেকট্রন থাকা অবস্থায় ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে ক্যাটায়নের সাইজ ছোট হয়। কারণ কি না, ক্যাটায়নের প্রোটনের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা কম, এই জন্যই ব্যাপারটা হচ্ছে। আর অ্যানায়নের আকৃতি বা সাইজ বড় হয়, তার কারণ হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন বেশি কিন্তু প্রোটন কমে গেছে, এই কারণেই ব্যাপারটা ঘটেছে। ঠিক আছে, তাহলে এইভাবে একটা আয়নীয় বন্ধন স্থির তড়িৎ আকর্ষণের ফলে তৈরি হলো। এক্ষেত্রে কিন্তু প্রকৃত বন্ধনের কোনো অস্তিত্ব নাই, মানে আমি এরকম লিখতে পারবো না এ বি একটা যৌগ, এইরকম লেখা যাবে না, এটা লেখা যাবে না। তাহলে ওই এ প্লাস বি মাইনাস বা এ বি এইভাবে লিখে দেবো, শুধু এ বি লিখে দেবো। এ বি যদি একটা এ বি যৌগ হয়, এ বি এটা তড়িৎযোজী যৌগ হতে পারে। তাহলে এইভাবেই আমাদের লিখতে হবে, অর্থাৎ এক্ষেত্রে বন্ধনের, প্রকৃত বন্ধনের অস্তিত্বও নেই, বন্ধনের অভিমুখও নেই, যেটা আমরা এর পরেরটায় দেখব। আয়নীয় যৌগের ধর্ম। আয়নীয় যৌগ কি হয় না, কেলাসাকার হয়, নির্দিষ্ট জ্যামিতিক আকৃতির হয়। এই আগে যে পড়লাম NaCl, KCl, এগুলো লুডো ছক্কার মতো হয়, অর্থাৎ ঘনকের মতো হয়। কঠিন, আবার অন্য অন্য যৌগ অন্যরকম স্ট্রাকচার হয়, কঠিন হবে, ভঙ্গুর হবে। আয়নীয় যৌগগুলোতে বিপরীত তড়িতায়িত আয়নগুলো তীব্র তড়িৎ আকর্ষণের ফলে যুক্ত হয়, ফলে তাদের জালক থেকে বিচ্ছিন্ন করতে প্রচুর তাপ লাগে, প্রচুর তাপের প্রয়োজন। এই জন্য এদের গলনাঙ্ক খুব, মেনলি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই বেশি বেশি হয়। বিপি বেশি, মানে বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট দুটোই বেশি বেশি হয়। আয়নীয় যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবক, মানে জল, ধ্রুবীয় দ্রাবক মানে পোলারও বলা হয়, পোলার দ্রাবকে, মানে জলে, বা আমরা বলতে পারি অজৈব দ্রাবকে দ্রাব্য। আয়নীয় যৌগগুলো মেনলি অজৈব পদার্থই হয়, অতএব এরা অজৈব দ্রাবকে দ্রাব্য হয়। অধ্রুবীয় দ্রাবক, এটা ভুল আছে, বেঞ্জিন, নাইট্রোবেঞ্জিন, এগুলোর মধ্যে কি হয় না অদ্রাব্য, যেমন তো বলে না, জল যেহেতু একটা উত্তম ধ্রুবীয় দ্রাবক, খুব ভালো পোলার সলভেন্ট, এই জন্য আয়নীয় যৌগগুলো অতিমাত্রায় দ্রাব্য। ওই জন্য জলকে বলা হয় সার্বজনীন দ্রাবক বলা হয়, কারণ এই তো অজৈব যৌগগুলো দ্রবীভূত হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু জৈব যৌগ, চিনি, গ্লুকোজ, এরাও কিন্তু জলের মধ্যে ভুলে যায়, এই কারণেই এটা বলা হয়। আচ্ছা, এটা আমরা পড়েছি হয়তো, জল যেখানে পড়েছি। আয়নীয় যৌগগুলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এটা একটা ব্যাপার। তড়িৎ বিশ্লেষ্য মানে এর ঠিক পরের চ্যাপ্টারটাই তাই, তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কঠিন অবস্থায় পারে না। কঠিন অবস্থায় যেহেতু আয়ন তৈরি করছে না, তাই এরা পারে না।
কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা আয়ন তৈরি করে ফেলে, মানে ক্যাটায়ন আর অ্যানায়ন তৈরি করছে। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এরাই মেনলি তড়িৎ পরিবহন করতে পারছে, ঠিক আছে। অর্থাৎ এরা তড়িৎ পরিবহন করতে পারে, সমস্ত আয়নীয় যৌগই তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎযোজী যৌগ তারপরে কি করছে, তড়িৎগ্রস্ত আয়নকে যে কোনো দিক থেকে আকর্ষণ করতে পারে, তাই এদের নির্দিষ্ট অভিমুখ নেই, যেটা আমরা লাস্ট আগের স্লাইডের কথা বললাম, যে এদের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। প্রকৃত বন্ধনের অস্তিত্ব নেই সমযোজী যৌগের মতো, এবং এদের বন্ধনের কোনো অভিমুখ নেই। সমযোজী যৌগের কিন্তু এটা পাবো, বন্ধনের অস্তিত্ব আছে, বন্ধনের অভিমুখ আছে। তার মানে এই ধর্মগুলোকেই আবার যখন সমযোজী যৌগের ধর্মগুলো পাবো, ওগুলোকেই পাশাপাশি লিখে ফেললেই আমরা একটা পার্থক্য পেয়ে যাব। আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য আমরা পেয়ে যাব। আচ্ছা, এই ব্যাপারটা আমরা আগে প্রথমেই ক্লাস শুরুতে আলোচনা করেছি যে রাসায়নিক সক্রিয়তার কারণ কি, মানে যৌগ কেন তৈরি করছে বা বন্ডিং কেন পার্টিসিপেট করছে। নিষ্ক্রিয় বা নোবেল গ্যাসগুলো আবিষ্কারের পর গবেষণায় দেখা যায় নোবেল গ্যাসগুলো রাসায়নিক বিক্রিয়ায় প্রায় অংশগ্রহণ করে না। এখানে প্রায় কথাটা উল্লেখ করা হয়েছে, তার কারণ কিছু কিছু যৌগ আছে ব্যতিক্রমী, তারা একটু আধটু যৌগ তৈরি করে। যেমন হচ্ছে জেননের অনেক কম্পাউন্ড পাওয়া যায়, এক্সি যেটা জেনন, এর বেশ কিছু কম্পাউন্ড পাওয়া যায়, জেনন অক্সাইড হয়, জেনন ফ্লোরাইড হয়, আর ক্রিপ্টনেরও কিছু পাওয়া যায়। তাহলে জেনন ক্রিপ্টনে কিছু যৌগ পাওয়া যায় বলে প্রায় ধরে নেওয়া হয়েছে, প্রায় অংশগ্রহণ করে না। ফলে এদের ভরবহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস খুব সুস্থিত, মানে স্টেবল, স্থায়ী। এই জন্যই সমস্ত মৌল চেষ্টা করে তার নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল, যার যা কাছের যে নিষ্ক্রিয় মৌল রয়েছে তার মতো একটা স্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করবে। রাসায়নিকভাবে ওই জন্য ওরা সক্রিয় হয় এবং রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। ওটা পাওয়ার জন্যই তারা সক্রিয়, ওটা পাওয়ার জন্যই তারা লড়াই করছে, ঠিক আছে। আয়নীয় বন্ধন ডেফিনেশন একবার করেছি, আবার এখানে দেওয়া হয়েছে, একটু সহজ করে দেওয়া হয়েছে। এখানে নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দুটো বিপরীত তড়িৎধর্মী, একটা ইলেকট্রো পজিটিভ হবে, একটা ইলেকট্রো নেগেটিভ হবে, বা একটা মেটাল একটা নন মেটাল হবে, একটা ধাতু একটা অধাতু হবে, মধ্যে ইলেকট্রন আদান প্রদানের ফলে মেনলি মেটালটা ইলেকট্রন ছাড়ে আর নন মেটালটা বা অধাতুটা ইলেকট্রনটা ধরে নেয়। ফলে রাসায়নিক বন্ধনের ফলে তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন সৃষ্টি হয়। রাসায়নিক বন্ধন তৈরি হচ্ছে যেটা আয়নীয় প্রকৃতির। এক্ষেত্রে আমি আবার ওই একটা কথা বলি, এখানে প্রকৃত বন্ধনের অস্তিত্ব নেই, বন্ধনের অভিমুখ থাকছে না, কিন্তু এই বন্ধনের স্থায়িত্ব বেশি, মানে শক্তি অনেক বেশি হয়। তড়িৎ আকর্ষণের ফলে, স্থির তড়িৎ আকর্ষণের ফলে সৃষ্টি হয়েছে, তো এই জন্য এদের মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টও খুব বেশি হয়। আচ্ছা, তড়িৎ যোজ্যতা তাহলে কি, যে যোজ্যতাটা এখানে মেনলি তৈরি হয়েছে, মানে ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণের প্রভাবে বা স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যৌগ গঠনের ক্ষমতা, ঠিক আছে, যৌগ গঠনের ক্ষমতাটাকেই আমরা বলছি তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। সহজ ব্যাপার। আচ্ছা, পরিমাণ বা কীভাবে মাপবো কার কত তড়িৎ যোজ্যতা, এটা মেনলি কতগুলো ইলেকট্রন সে ছাড়ছে, মানে কতগুলো ইলেকট্রন ওখানে পার্টিসিপেট করছে, মানে যতগুলো ইলেকট্রন ওই যৌগটা তৈরি করার ক্ষেত্রে পার্টিসিপেট করবে, ততগুলো ইলেকট্রনই কিন্তু এই তড়িৎ যোজ্যতার পরিমাণ। অর্থাৎ যদি আমি আরও সহজভাবে বলি, একটা ক্যাটায়ন দুটো ইলেকট্রন ছেড়েছে, তাহলে তার তড়িৎ যোজ্যতা কত হবে, 2। কেউ 3টে ইলেকট্রন ছেড়েছে, তাহলে তার তড়িৎ যোজ্যতা হবে কত, 3। যে একটা ইলেকট্রন ছাড়বে তার তড়িৎ যোজ্যতা হবে 1। এটাই এখানে বলা হয়েছে। দেখো, তড়িৎযোজী যৌগ আয়নীয় যৌগ গঠনের সময় কোনো মৌলের একটি পরমাণু যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যা, ঠিক আছে, যতগুলো কতগুলো যা যটা থাকবে সেটা তো ছাড়বে, আবার সব করা নাও ছাড়তে পারে। ওই জন্য বলা হচ্ছে যতগুলো ইলেকট্রন সে গ্রহণ বা বর্জন করছে সেই সংখ্যাটাকেই বলবো তড়িৎ যোজ্যতার পরিমাপ। 1 2 3 এরকমই হয়। এবার আমরা সোডিয়াম ক্লোরাইড, মানে খাদ্য লবণ, যেটা আমরা বাড়িতে লবণ খাই, যে লবণটা খাদ্য লবণ, সেটা তৈরি করা দেখেছি, দেখবো এখানে NaCl। তাহলে এখানে প্রথমে Na+ হচ্ছে, সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, N এর পারমাণবিক ক্রমাঙ্ক N এর হচ্ছে 11। 11টাকে স্প্লিট করলে কি হবে, ভাঙছি, 2 8 1, 2 8 1 হয়। ওই জন্য একটা ইলেকট্রন যদি ছেড়ে দিলে কত হবে, 2 8 হবে। আবার ক্লোরিনের ক্ষেত্রে 17 হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক, 17। তাহলে কতভাবে ভাঙবে, সিএলটা 2 8 7, 2
2 8 7 17, ও ওই একটা এই যে 1 নম্বর ইলেকট্রন যাকে ও ছেড়ে দিচ্ছিল ওই ইলেকট্রনটাকে ধরে নিয়ে হয়ে গেছে 2 8 8। তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন হবে, আর একজন ইলেকট্রন ধরে নিয়ে অ্যানায়ন হয়েছে, Cl মাইনাস আয়ন তৈরি করে ফেলেছে। এই দুই বিপরীত তড়িৎধর্মী আয়ন তড়িৎ আকর্ষণের ফলে, মেনলি স্থির তড়িৎ আকর্ষণের ফলে যুক্ত হয়ে তড়িৎযোজী যৌগ সোডিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলছে। মেনলি প্রত্যেকটা মৌলই এইভাবেই যৌগ তৈরি করে। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডটা দেখি, একটু এগিয়ে যাই, তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। দেখো এখানে Na প্লাস পরিষ্কার দেখানো হয়েছে, Na যেটা Na বাইরের কক্ষপথে প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা ইলেকট্রন, 3 নম্বর কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টো, পরের কক্ষপথে 8টা, তার পরের কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে এর এই বাইরের কক্ষপথের ইলেকট্রনটা একে দিয়েছে, দিলে কি হয়েছে, ওর যেহেতু ইলেকট্রন বেরিয়ে গেছে তাই ও Na প্লাস হয়ে গেছে, ওর কক্ষপথটাও নেই, দেখো 2টো ইলেকট্রনের লাস্টের কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে গেছে, মানে অক্টেট ফুলফিল হয়ে আছে Na প্লাসে। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে পরমাণু আর আয়ন কে বেশি স্থায়ী? তাহলে উত্তর হবে কি আয়ন। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে, পরমাণু আর আয়ন কে বেশি স্থায়ী? উত্তর সবসময়ই আয়ন হবে, আয়ন বেশি স্থায়ী। ওকে, পরমাণু আর আয়নের ক্ষেত্রে আয়ন বা কে আমরা বেশি স্থায়ী বলবো। কারণ কি না, ও সবসময় পরমাণুতে অক্টেট ফুলফিল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আয়নে সবসময়ই অক্টেট ফুলফিল হবে। তাহলে এ একটা ইলেকট্রন ওকে দিল, দিয়ে Na প্লাস হলো, আর ও ওই ইলেকট্রনটাকে নিয়ে তৈরি করেছে, Cl মাইনাস হয়েছে। এবার Na-এরও বাইরের কক্ষপথে 8টা, ওরও বাইরের Cl মাইনাসেরও বাইরের কক্ষপথে 8টা, ফলে যৌগ তৈরি করে ফেলেছে NaCl। এইভাবে NaCl তৈরি হয়, ঠিক আছে। তাহলে এটা হলো একটা আয়নীয় যৌগ তৈরি। এবার আমরা ইলেকট্রন ডট গঠন দেখবো। এটা কিন্তু ইলেকট্রন ডট গঠন নয়, এটা নর্মালি কীভাবে যৌগটা তৈরি হচ্ছে সেটা দেখানো হয়েছে। ওকে, একটু এগিয়ে যাই, তাহলে আমরা ইলেকট্রন ডট চিত্র পেয়ে যাব। দেখো প্রথমে NaCl তৈরি দেখানো হয়েছে। এখানে Na ডট মানে Na এর বাইরের কক্ষপথের যে একটা ইলেকট্রন ওইটাই দেখানো হয়েছে। ও কি করেছে, একে দিয়েছে, দিলে Cl মাইনাস হয়েছে, NaCl মাইনাস, এটা এইভাবেই দেখাতে হবে। লুইস ডট চিত্র গঠন বলে পরীক্ষায় প্রশ্ন আছে, সেখানে এগুলো করেই দেখাতে হবে। কার কটা বাইরের কক্ষপথে ইলেকট্রন এটা জানতে হবে, তার জন্য পারমাণবিক ক্রমাঙ্ক জানতে হবে। সেই জন্যই আমি পর্যায় সারণী পড়ানোর সময় বলেছিলাম যে প্রথম 20টা মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক আমাদের তৈরি করতে হবে, মনে রাখতে হবে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, পরপর আমরা গাঁট গুনে গুনে মনে রাখবো, তাহলে খুব সহজে মনে থাকবে। প্রথম 20টার মধ্যে NaCl 11 নম্বর, 11 নম্বর যদি স্প্লিট করা হয়েছে 2 8 1 ও 2 8 7, তাহলে একটা বেরিয়ে গেছে, ও 2 8 8 হয়েছে পরেরটার ক্ষেত্রে, Na প্লাস Cl মাইনাস করে NaCl। এইটুকু দেখিয়ে দিলেই আমরা ওর ক্ষেত্রে নাম্বার পেয়ে যাবো। লুইস ডট গঠন মেনলি 2 নাম্বার বা 1 নাম্বারের প্রশ্ন আসবে, বা 1.5 নাম্বারেও কখনো কখনো থাকে। তাহলে LiH পরেরটা লিথিয়াম হাইড্রাইড, এটা LiH লিথিয়াম, এটা দুটোই হিলিয়ামের ন্যায় স্ট্রাকচার। এখানে সোডিয়ামটা হয়েছে নিয়নের স্ট্রাকচার, ক্লোরিনটা হয়েছিল আর্গনের স্ট্রাকচার। LiH দুটোই হিলিয়ামের স্ট্রাকচার। লিথিয়ামে কি 2 1, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন। এটা আর একটা হয় মনে রাখবো যে হাইড্রোজেন এই একটা মাত্র কেসেই মানে এই একটা মাত্র কেস মানে এই যখন হাইড্রাইড তৈরি করে তখনই কিন্তু অ্যানায়ন তৈরি করে, বাকি সব ক্ষেত্রে হাইড্রোজেন ক্যাটায়নের মতোই আচরণ করে, ঠিক আছে। তাহলে এখানে H মাইনাস তৈরি করেছে, তাহলে Li ওরও 2টো ইলেকট্রন, H-এরও 2টো ইলেকট্রন, ওটা ক্যাটায়ন, Li ক্যাটায়ন, H অ্যানায়ন হয়ে LiH। CaOর ক্ষেত্রেও তাই, এর মেনলি 20 নম্বর মৌল এটা, ওই জন্য 2 8 8 2, ওর বাইরের কক্ষপথে 2টো ইলেকট্রন, দুটোই অক্সিজেনকে দিয়ে দিয়েছে, ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে অক্সিজেনের ছিল বাইরের কক্ষপথে 6টা, সে হয়ে গেল 8টা, ওই জন্য O2 মাইনাস, এটা দেখতে পাচ্ছি না আমি বাদ দিয়ে দিলাম, দেখো O2 মাইনাস, আর অক্সিজেন হচ্ছে 2 মাইনাস, ক্যালসিয়াম 2 প্লাস হয়ে CaO ক্যালসিয়াম অক্সাইড তৈরি করেছে। নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার যেন ইকুয়াল হয়, এটা আমি সবসময় খেয়াল রাখবো, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। 2টো ইলেকট্রন দিয়েছে, একটা ইলেকট্রন নিয়েছে, এই রকম ঘটনা যেন না হয়। যতগুলো ইলেকট্রন কেউ দেবে, অন্য আরেকজন ঠিককে ততগুলো ইলেকট্রনকেই নিতে হবে। একটা পরমাণু না হলে 2টো পরমাণুর ক্ষেত্রেও সেটা মেলাতে হবে। যেমন দেখো MgCl2 হবে, এটা MgCl2,
MgCl2 এটা গঠন। এখানে দেখো এই যে Cl এর আগেই দেখেছি 2 8 7, ম্যাগনেসিয়াম হলো 12টা, পারমাণবিক ক্রমাঙ্ক 12, ওই জন্য 2 8 2, ও দুটো ইলেকট্রন দুটো ক্লোরিনকে দিয়েছে, এটা যোজ্যতার জন্য হয়েছে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ওইভাবে তৈরি হয়েছে MgCl2। আর NaFটা কীভাবে তৈরি হয়েছে দেখো, Na ওর বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন রয়েছে আগেরটার মতোই, NaCl এর মতোই 2 8 1, আর ফ্লুরিনের বাইরের কক্ষপথে কটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন। হ্যালোজেনগুলো সবারই বাইরের কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকে। এবার যত উপর থেকে নিচের দিকে নেমেছে তত একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়ে বেড়ে গেছে, মানে পরবর্তী কক্ষের ইলেকট্রনগুলো অ্যাড হয়েছে। তাহলে এ হচ্ছে সোডিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক, আর ফ্লুরিন তীব্র তড়িৎ ঋণাত্মক, এদের মধ্যে যৌগ তৈরি হয়েছে দেখো NaF। তাহলে Na+ আর F-, এর ক্ষেত্রে একটাও ইলেকট্রন দেখানো হয়নি, ফ্লুরিনের ক্ষেত্রে 8টা ইলেকট্রনই কিন্তু দেখিয়েছি, মাইনাস করা হয়েছে, NaF সোডিয়াম ফ্লোরাইড তৈরি হয়েছে। তাহলে এইভাবে আমরা সহজে যে কোনো তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে আমরা লুইস ডট চিত্র গঠন বা ডট চিত্র গঠন করতে পারবো। তাহলে এক্ষেত্রে মাথায় রাখতে হবে তড়িৎযোজী যৌগ কারা কারা সেটাকে তো আইডেন্টিফাই করতে হবে। সেটা করার জন্য আমি কি বললাম, একটা মেটাল হবে অপরটা নন মেটাল হবে, মানে একটা ধাতু হবে অপরটা অধাতু হবে। এই বিষয়টা মাথায় রাখবো যে তড়িৎযোজী যৌগের ক্ষেত্রে অবশ্যই একটা ধাতু আর একটা অধাতু, মানে ধাতু এবং অধাতুর মধ্যে যে যৌগ তৈরি হয় সেটা তড়িৎযোজী প্রকৃতির হবে। এবার আমরা দেখি কিছু প্রশ্ন দেখে নিই, তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। দেখো এখানে নিচের কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য নয়। এখানে ওই একই ব্যাপার, তড়িৎযোজী যৌগগুলোর ক্ষেত্রে আণবিক ভর কথাটা প্রযোজ্য হয় না, ওদের মেনলি ফর্মুলা ওজন কথাটা প্রযোজ্য। তাহলে কোনটা তড়িৎযোজী মানে ধাতু আর অধাতু হবে। দেখো CH4 প্রথমটা যেটা CH4, এক্ষেত্রে কি, এক্ষেত্রে দুটোই অধাতু, কার্বনও অধাতু হাইড্রোজেনও অধাতু, তাহলে এটা বাদ। আচ্ছা NaCl এর ক্ষেত্রে দেখো NaCl, Na ধাতু ক্লোরিন অধাতু, তাহলে এটাই একমাত্র ঠিক হবে। H2ওর ক্ষেত্রে হাইড্রোজেন অধাতু অক্সিজেনও অধাতু, তাহলে এটাও বাদ। আর এটা হলো CH3COOH, মেনলি অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগারের সংকেত এটা, এখানেও দেখো সবাই অধাতু, তাহলে এটাই বাদ। তাহলে একমাত্র বি একটা হলো আনসার, নিচের কোনটার ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য নয়, তাহলে উত্তর হবে NaCl। এইভাবে আমরা দেখবো আনসারগুলো। নেক্সটটা কোনটি আয়নীয় যৌগ, তাহলে বাকিগুলো আয়নীয় যৌগ নয়, একজনকেও আয়নীয় যৌগ আছে। প্রথমেরটা দেখো MgCl2, এটা নিচ থেকে করে আসি। প্রথমেরটা আছে C2, এই ডি নম্বরটা অপশানটা দেখি আগে। ডি নম্বর অপশানটা হচ্ছে C2H6 মানে হচ্ছে এটা ইথেন, দুটোই অধাতু, বাদ। পরেরটা HF হাইড্রোজেন ফ্লোরাইড, এখানে হাইড্রোজেনে অধাতু ফ্লোরিনে অধাতু, তাহলে এটাও বাদ এটাও বাদ। NH3 নাইট্রোজেনে অধাতু হাইড্রোজেনে অধাতু, তাহলে এটাও বাদ। তারপরে MgCl2টা ম্যাগনেসিয়াম ধাতু ক্লোরিন অধাতু, তাহলে এটাই ঠিক হবে। আমি বললাম এইভাবেই দেখবো একটা ধাতু আর একটা অধাতু আছে কি না, থাকলে সেটা আয়নীয় যৌগ হবে। তাহলে এই বাকি তিনজন কি হবে না, বাকি তিনজন কিন্তু সমযোজী যৌগ। নেক্সট, তাহলে কোন ধরনের মৌলের মধ্যে তড়িৎযোজী যৌগ গঠিত হয়, এটা আমি বারবার ধরে বলছি, এইটাই মনে রাখতে হবে, কারণ আমাদের প্রশ্নও আসবে, কতগুলো যৌগের নাম দিয়ে দেবে, সেখান থেকে কোনটা তড়িৎযোজী কোনটা সমযোজী আলাদা করতে হবে। তাহলে ধাতু মানে তড়িৎ ধনাত্মক মৌল এবং অধাতু মানে তড়িৎ ঋণাত্মক মৌল, এর পরমাণু যুক্ত হয়ে আয়নীয় যৌগ গঠন করে। এই ব্যাপারটা বারবার ধরে বলছি, মনে রাখবে, একটা ধাতু আর একটা অধাতু যুক্ত হয়েই মেনলি তড়িৎযোজী যৌগ গঠন করে। উদাহরণ দেওয়া হয়েছে NaCl, তার মানে একটা ধাতু আর একটা অধাতু। হ্যাঁ, এই ব্যাপারটাই মনে রাখবো, এইটাই মনে থাকবে আমাদের চেষ্টা করলে অবশ্যই। আচ্ছা NaCl এর ব্যাপারটা তো আমরা আগেই দেখেছি। তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, নেক্সট দিনে আমরা সমযোজী যৌগ নিয়ে আলোচনা করব। ক্লাসটা তোমরা বারবার ধরে দেখবে, তাহলে বিষয়টা বেশ ক্লিয়ার হয়ে যাবে। আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, লাইক করো সাবস্ক্রাইব করো, এবং যার যা প্রবলেম মনে হবে এই ব্যাপারটা বুঝতে পারছো না বা এখানটা বুঝতে পারছো না ওই বিষয়টা বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।